অনেক দিন আগের কথা। বিজয়নগর রাজ্যে একটি রাজা ছিলেন। তার 3টি ছেলে ছিল। রাজা তাদেরকে একদিন ডেকে বললেন, বাছারা, তোমরা এখন বড় হয়েছো, আমার বড় সাহায্যে তোমরা বিয়ে করো। বুড়ো বয়সে আমি নাতি নাতনি নিয়ে একটু আনন্দ করি, তাদের সঙ্গে একটু খেলা করি। তোমার সাথ পূর্ণ করব বাবা, তুমি আমাদেরকে আশীর্বাদ করো। তোমরা 3জনে 3টি তীরধনুক নিয়ে রাজবাড়ি থেকে পূবের দিকে খানিক দূরে ওই যে মাঠ আছে সেখানে যাও, আর 3 দিকে 3টি তীর ছোড়ো। তীর যার বাড়িতে গিয়ে পড়বে সে তার মেয়েকে বিয়ে করবে। রাজার কথা মতো 3 ছেলে খোলা মাঠে গিয়ে তীর ছুঁড়ল। বড় ভাইয়ের তীর পড়ল এক সওদাগরের বাড়ি। সওদাগরের কন্যা সেই তীরটিকে তুলে নিল। দ্বিতীয় ভাইয়ের তীর গিয়ে পড়ল একটি বণিকের উঠোনে। বণিক কন্যা তীরটি হাতে তুলে নিল। ছোট ভাই বরুণের তীর যে কোথায় গিয়ে পড়ল কেউ তা বুঝতে পারল না। সেই তীরের খোঁজ করতে সিপাহীদের পাঠানো হলো, কিন্তু কেউ কোথাও সেই তীরের সন্ধান দিতে পারল না। তারপরে একদিন বরুণ সেই তীর খোঁজ করতে নিজেই বার হলো। সে তীর খুঁজতে খুঁজতে একটা জলাভূমির কাছে গিয়ে দেখতে পেল একটা ব্যাঙ তার তীরটা মুখে নিয়ে বসে আছে। বরুণ তখন ব্যাঙকে বলল, ব্যাঙ, আমার তীরটা আমাকে ফেরত দিয়ে দাও। আমি দেব, যদি তুমি আমাকে বিয়ে করো তো। সে কি কথা? ব্যাঙকে কি কেউ কোনোদিন বিয়ে করে নাকি? তা হয়তো করে না, কিন্তু তুমি আমাকে বিয়ে করতে বাধ্য, কারণ তোমার তীরটা আমার কাছে এসে পড়েছে। বরুণের মাথায় আকাশ ভেঙে পড়ল। সে কি আর করবে? দুঃখী মনে সে তীর আর ব্যাঙকে নিয়ে বাড়ি ফিরল। তারপরে 3 ছেলেরই একদিন বিয়ে হলো মহা ধুমধাম করে। কিছুদিন পরের কথা। একদিন ছেলেদের ডেকে রাজামশাই বললেন, আমার পুত্রবধূদের মধ্যে সেলাই কাজে কে বেশি নিপুণ তা আমি পরীক্ষা করতে চাই। কাল সকালে যেন তারা আমার জন্য 3টি জামা তৈরি করে পাঠিয়ে দেয়। এই কথা শুনে 3 ভাই যে যার ঘরে চলে যায়। বরুণ ঘরে গিয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ল। ব্যাঙ বউ তাকে বলল, কি হয়েছে গো তোমার? মাথায় হাত দিয়ে এইভাবে বসে আছো কেন? কি আর হবে, বাবা বলেছেন কাল সকালবেলা তিনি 3 বউয়ের হাতের সেলাই পরীক্ষা করবেন, তাই তোমাকে বানিয়ে দিতে হবে একটি জামা। ও, এই ব্যাপার, এই জন্য তুমি এত ভাবছো। তুমি ভেবো না, তুমি শান্তিতে ঘুমিয়ে পড়ো, সব ঠিক হয়ে যাবে। বরুণ চিন্তা করতে করতে একসময় ঘুমিয়ে পড়ল। ব্যাঙ বউ করল কি, বারান্দায় গিয়ে ব্যাঙের ছাল থেকে বেরিয়ে এলো আর এক রূপসী তরুণীতে পরিণত হলো। তারপরে সে এদিকে ওদিকে তাকিয়ে একবার দেখে নিল, তারপরে বলল, ও আমার সখীরা, তোমরা কোথায় আছো? আমার সামনে এসো। সঙ্গে সঙ্গে 2টো পরী কোথা থেকে চলে এলো। তখন ব্যাঙ বউ তাদেরকে বলল, কাল সকাল হওয়ার আগেই একটি জামা তৈরি করে এনে দাও, ঠিক আমার বাবা যে ধরনের জামা পরতেন সেই রকমই জামা। সকালবেলা বরুণের ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে সে দেখতে পেল টেবিলের উপর রাখা রয়েছে একটি জামা। বরুণ খুব খুশি হয়ে জামাটি হাতে নিয়ে রাজপ্রাসাদে গেল। সেখানে তার বড় 2 ভাই আগের থেকেই দাঁড়িয়েছিল। বড় রাজপুত্র তার জামা রাজার হাতে তুলে দিলেন। সেটা নিয়ে রাজামশাই নেড়ে চেড়ে বললেন, এই ধরনের জামা তো শুধু চাষিরাই পরে। তারপরে তিনি দ্বিতীয় রাজপুত্রের জামাটা হাতে নিলেন আর বললেন, হলো না, এ তো স্নান করার সময় গায়ে দিতে হয়। তখন বরুণ তার ব্যাঙ বউয়ের হাতে তৈরি জামা রাজামশাইয়ের হাতে তুলে দিলেন। তাতে সোনার উপর তারের কাজ করা। রাজা বেশ খুশি হলেন আর বললেন, হ্যাঁ, এই জামাটা আমার মনের মতো হয়েছে, ঠিক যেন কোথাও বেড়াতে যাওয়ার জামা। 2 ভাই দুঃখী মানে বাড়ি ফিরে যাবার পথে বলতে বলতে চলতে লাগলো, জানিস ভাই, বরুণের ব্যাঙ বউ নিশ্চয়ই কোনো না কোনো এক ডাইনি হবে। এত সুন্দর জামা কি কেউ কোনোদিন তৈরি করতে পারে? হ্যাঁ গো দাদা, তুমি ঠিক বলেছ। একটা ব্যাঙ হয়ে এত সুন্দর জামা কি করে তৈরি করতে পারে? ও নিশ্চয়ই কোনো না কোনো ডাইনি। আর ওই ডাইনিদের কত জাদুর ক্ষমতা থাকে, সেই জাদুর ক্ষমতার বলেই এত সুন্দর জামা তৈরি করেছে।
এইভাবে কিছুদিন কেটে যায়। কিছুদিন পরে রাজা আবার ছেলেদেরকে ডেকে পাঠালেন, বললেন, বাছারা, এবার তোমাদের বউদের গিয়ে বলো রুটি তৈরি করে দিতে। আমি খেয়ে দেখব কার রুটি কত ভালো হয়েছে। বাপের কথা শুনে আবারও বরুণ বাড়ি ফিরে মাথায় হাত দিয়ে বসে পড়ল। ব্যাঙ বউ খপ খপ করে এসে বলল, কি হয়েছে গো তোমার? তুমি মাথায় হাত দিয়ে এইভাবে বসে আছো যে? তোমার জামাটা তো বাবার খুব পছন্দ হয়েছিল। হ্যাঁ, সে তো খুব ভালো কথা। বাবা এবারে বলেছে বউদের হাতের তৈরি রুটি খেতে চান তিনি। এর জন্যে তুমি এত ভাবছো? এর জন্যে আবার ভাবনার কি আছে? খেয়ে দিয়ে তুমি নিশ্চিন্তে ঘুমাও, ও সব আমি সামলে নেব। আর ওদিকে বড় বউ আর মেজে বউ তাদের রানীকে ডাকলো আর বলল, গতবারে আমাদের জামা থেকেও ব্যাঙ বউয়ের জামাটা বাবার খুব ভালো লেগেছিল। কি জানি কিভাবে তৈরি করেছিল। এবারে তুমি যাও, গিয়ে দেখে এসো তো ওই রুটিও কিভাবে তৈরি করে, আর আমাদেরকে এসে বলবে, আর আমরাও সেইভাবে রুটি তৈরি করব। তারপরে বুড়ি গিয়ে ব্যাঙ বউয়ের রান্নাঘরে বসলো। বুড়ির মতলব বুঝতে পেরে ব্যাঙ বউ তাড়াতাড়ি কিছু আটা নিয়ে মাখতে বসলো। তারপর রুটির মতো আকার তৈরি করে সেটাকে স্টোভের উপর রেখে দিল। বুড়ি গিয়ে বড় বউ মেজে বউকে সে কথা বলল। তখন বুড়ির কথা মতো তারাও সেইভাবে রুটি করতে শুরু করলো। কিন্তু রুটি একদিকে পুড়ে গেল, অন্যদিকে কাঁচা রয়ে গেল। আর এদিকে বুড়ি চলে যেতেই ব্যাঙ বউ বারান্দায় দাঁড়িয়ে তার সখীদের ডাকলো, আমার সখীরা, তোমরা কোথায় আছো? আমার সামনে এসো। তারপরে দুটো পরী আবার চলে এলো। ব্যাঙ বউ বলল, আমার সখীরা, তোমরা আমাকে সাহায্য করো। আমার বাবার বাড়িতে আমি যেরকম সাদা সাদা নরম রুটি খেতাম, সেই রকম রুটি তৈরি করে নিয়ে এসো। পরের দিন বরুণ ঘুম থেকে উঠে দেখতে পেল টেবিলের উপরে চমৎকার রুটি রাখা আছে। রুটিটা এমন সুন্দর ধরনের তৈরি করা হয়েছে, দেখে মনে হয় যেন একটি রাজভোগ। বরুণ খুব খুশি হয়ে রুটিটা যত্ন করে থালায় নিয়ে বাবার কাছে চলল। তার আগেই বড় দুই ভাই রুটি নিয়ে এসে দাঁড়িয়েছিল। তারা একে একে রাজার হাতে রুটিটি দিল। বড় ছেলের হাত থেকে রুটিটা নিয়ে রাজামশাই এপিট ওপিট ভালো করে দেখে তারপরে চাকরদের পাঠিয়ে দিলেন। মেজ বউয়ের রুটিটা এপিট ওপিট দেখে চাকরকে খেতে দিলেন। বরুণ এবার তার রুটিটা রাজামশাইয়ের হাতে তুলে দিলেন। রুটিখানা দেখে রাজামশাই বললেন, হ্যাঁ, এটা রাজার খাবারের মতো উপযুক্ত রুটি হয়েছে। বাচ্চারা, কাল তোমাদের স্ত্রীদের নিয়ে রাজপ্রাসাদে এসো। রাজপ্রাসাদে আমি অনেক খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি, অনেক লোকজনও আসবে বাইরে থেকে। বরুণ সেই কথা শুনে বাড়িতে এসে বিষণ্ণ মুখে বসে রইল। তখন ব্যাঙ বউ বলল, আবার কি হয়েছে গো তোমার? বরুণ দুঃখিত সুরে বলল, তুমি আমার দুঃখ বুঝবে না গো। কাল বাবা রাজপ্রাসাদে বিশাল খাওয়া দাওয়ার আয়োজন করেছে, বহু নিমন্ত্রিত লোক আসবে, তোমাকেও নিয়ে যেতে বলেছে। কিন্তু আমি তোমাকে কি করে নিয়ে যাব বলো? আর তোমাকে আমি লোকজনের সামনে বার করবো বা কী করে? এই ব্যাপার, তুমি দুঃখ করো না গো। কাল তুমি একা নিমন্ত্রণ খেতে যাবে, আমি যাব পরে। যখন বাজ পড়ার মতো একটা গম্ভীর আওয়াজ হবে, তখন ভয় পেও না, যেন সবাইকে বলবে তোমার ব্যাঙ বউ গাড়ি চড়ে চলে এসেছে। বরুণ আর কি করে, একাই রাজপ্রাসাদে গেল নিমন্ত্রণ খেতে। সেখানে তার দুই ভাই আর দুই বউ সেজে গুজে এসেছে। বরুণকে দেখে তারা হাসি ঠাট্টা করতে লাগলো। কি গো বরুণ, তোমার বউ কোথায়? তুমি একা একা চলে এসেছে যে? তাকে রুমালে বেঁধে নিয়ে এলেই তো পারতে। তখন রাজামশাই তাদের ছেলেদের ও বউদের নিয়ে খেতে বসলেন। নিমন্ত্রিতরাও বসলো। সুন্দর কাঠের টেবিল, তার উপরে থরে থরে সাজানো অনেক খাবার দাবার। হঠাৎ করে একটা বাজ পড়ার মতো শব্দ হলো। সমস্ত রাজপ্রাসাদ যেন কেঁপে উঠল। বরুণ বলল, ভয় পেও না তোমরা, আমার ব্যাঙ বউ তার গাড়ি চড়ে আসছে। কিছুক্ষণের মধ্যেই সোনার কারুকার্য করা একখানা গাড়ি এসে থামলো রাজপ্রাসাদের সামনে। দুটি ঘোড়া সেটিকে টেনে এনেছিল। তার ভিতর থেকে অতি সুন্দরী এক তরুণী নামলো। তার রূপে আর সাজসজ্জায় খাবার ঘর যেন উজ্জ্বল হয়ে উঠল। তরুণী রাজামশাইয়ের সামনে মাথা নুইয়ে ধীরে ধীরে গিয়ে বরুণের পাশে বসলো। ঘরের সমস্ত লোকজন এতদিন জানতো বরুণের স্ত্রী একটি ব্যাঙ, অথচ তার পরিবর্তে এমন বউ আর তার এমন সাজসজ্জা দেখে সবাই আশ্চর্য হয়ে গেল।
খেতে বসে বরুণের বউ তার গ্লাসের পানীয় থেকে 2 ফোঁটা তার বাঁ হাতের জামায় ছিটিয়ে নিয়ে পান করলো। তারপরে হাঁসের মাংস খেয়ে ছোট্ট একটা টুকরো ডান হাতের জামার ভিতরে রাখলো। তা দেখে বড় বউ আর মেজো বউ তাই করলো। অনেকক্ষণ ধরে খাওয়া দাওয়ার পর তারা রাজবাড়ির ফুলের বাগানে ঘুরতে গেল। ব্যাঙ বউ তার স্বামীর পাশে হেঁটে চলছিল। সে বাঁ হাতের জামার হাতা নাড়ল, অমনি সেদিকে একটা জলাশয় তৈরি হয়ে গেল। ডান হাতের জামা নাড়তেই কয়েকটা সাদা রাজহাঁস নীল জলে ভাসতে লাগলো। রাজামশাই আর নিমন্ত্রিতরা সবাই এই রকম দৃশ্য দেখে অবাক হয়ে গেল। তারা বরুণের বউয়ের খুব প্রশংসা করতে লাগলো। বাহ বাহ, খুব সুন্দর, অতীব সুন্দর। বরুণ খুব ভাগ্যবান যে এরকম সুন্দর গুণবতী বউ সে পেয়েছে। আর এদিকে বাগানের একধারে গিয়ে বরুণ তার বউকে বলল, হ্যাঁ গো, তুমি তো ব্যাঙ ছিলে, হঠাৎ করে মানুষে পরিণত হলে কি করে? আমি ব্যাঙের রূপ জুড়েই ছিলাম, কিন্তু আসলে তো আমি একজন মানুষ। সে অনেক কথা, তোমাকে পরে বলবো। আচ্ছা, তুমি আর কোনোদিনও ব্যাঙের ছালে ফিরবে না তো? না গো, এখন আমাকে কিছুদিন ব্যাঙের ছালে থাকতে হবে। আর এদিকে ছোট ভাইয়ের বউয়ের রূপ দেখে আর তার প্রশংসা শুনে বড় বউ আর মেজো বউয়ের খুব হিংসা হতে লাগলো। তারাও তাদের জামার হাতা নাড়ল, অমনি তার থেকে হাড়ের টুকরো বের হয়ে চারিদিকে ছিটিয়ে পড়ল। একটা টুকরো এসে লাগলো রাজামশাইয়ের গায়ে। রাজামশাই রেগে বললেন, তোমরা দুজনে এক্ষুনি এখান থেকে চলে যাও। ওই ফুলের বাগানের ভিতরে এই সব কাণ্ড চলছিল। তখন বরুণ চুপি চুপি বাড়িতে গিয়ে ব্যাঙের খোলসটা আগুনে ফেলে দিল। আর তখনই ব্যাঙের খোলসটা পুড়ে ছাই হয়ে গেল। তারপরে ব্যাঙ বউ বাড়িতে এলো। যখন দেখলো তার খোলসটা পুড়ে গেছে, তখন অত্যন্ত দুঃখিত হয়ে সে বলল, হ্যাঁ গো, তুমি কি করলে? আর 3টে দিন ধৈর্য ধরে থাকতে পারলে না? তাহলে আমি চিরদিনের জন্যই তোমার হয়ে যেতাম। এবার আমাকে বিদায় দাও। আমাকে পেতে তোমাকে আমার পরিদেশে যেতে হবে। বলতে বলতে ব্যাঙ বউ একটা ছোট্ট পাখি হয়ে জানলা দিয়ে উড়ে গেল। বরুণ দুঃখে হাই হাই করে কেঁদে উঠল। আমি কি করলাম? হায় 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 হায়। তারপরে সে নিজেকে একটু সামলে নিয়ে পরিদেশে যাওয়ার জন্যে ঘোড়ায় চড়ে রওনা হলো। আর এদিকে হয়েছে কি, সেই পরী রাজকন্যা যখনই পাখি হয়ে উড়ে যাচ্ছিল, তখন এক দানব পরি রাজকুমারী, এসো আমার কাছে, তাকে ধরে ফেলল। আর এই কথা পরী রাজকন্যার বাবা জানতে পারল। তখন সে দানবের সঙ্গে যুদ্ধ আরম্ভ করে দিল মেয়েকে উদ্ধার করার জন্য। আর এদিকে রাজকুমার বরুণ মাঠ ঘাট পার হয়ে সে চলেছে, কিন্তু কোথায় সেই দেশ কেউ বলতে পারল না। মাসের পর মাস ঘোড়ায় চড়ে চলতে লাগলো, তবু সে পরীর দেশের খোঁজ পেল না। অবশেষে এক বনের ধারে একটা সাধু বাবার সঙ্গে তার দেখা হলো। সে সাধু বাবাকে সব কথা খুলে বললেন আর তারপরে জিজ্ঞাসা করলেন, সাধু বাবা, আমি সেই পরীর দেশে যাব, কিন্তু কোথায় আছে সেই পরীর দেশ? আমাকে আপনি বলে দিন সাধু বাবা। তুমি নিজেই তো তোমার দুর্ভাগ্য ডেকে এনেছো বাবা। ব্যাঙ বউ হলো পরীদের রাজকন্যা, কিন্তু রাজার চেয়ে তার বুদ্ধি বেশি দেখে রাজামশাই রেগে যান এবং মেয়েকে অভিশাপ দেয় এবং 3 বছরের জন্য ব্যাঙ বানিয়ে দেয়। সে যা হোক, তোমাকে আমি একটা বল দিচ্ছি, আর এই বল যেদিকে যাবে তুমিও সেই দিকে যাবে। তারপরে বরুণ সাধু বাবাকে অনেক ধন্যবাদ জানিয়ে ঘোড়ায় চড়ে চলতে শুরু করলো। চলতে চলতে এক গভীর বনে চলে এলো। বরুণ সেখানে এক ভাল্লুককে দেখতে পায়। ভাল্লুক শিকারীর আঘাতে অসুস্থ হয়ে পড়েছিল। সেই ভাল্লুকটিকে রাজকুমার সেবা শুশ্রূষা করলো এবং ভাল্লুকটিকে সুস্থ করলো। তখন ভাল্লুকটি বলল, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, আমিও একদিন তোমার কোনো না কোনো উপকার অবশ্যই করব। তারপরে বরুণ সেখান থেকে বিদায় নিয়ে আবার চলতে শুরু করলো বলের পিছু পিছু। কিছু দূর গিয়ে দেখতে পেল একটা প্রকাণ্ড ঈগল পাখি নদীর উপরে উড়ে বেড়াচ্ছে। তখন বরুণ সেই নদীর ধারে এসে দেখলো ঈগল পাখির বাচ্চা নদীতে পড়ে গেছে, আর ঈগল পাখি তাকে তুলতে পারছে না। তাই পাখিটি এত ডাকাডাকি করছে।
তখন বরুণ জলে নেমে সেই ঈগল পাখির বাচ্চাটিকে ডাঙায় তুলল। তা দেখে ঈগল পাখি খুব খুশি হলো। তখন ঈগল পাখি মানুষের মতো কথা বলে উঠল। তুমি আমার এত বড় উপকার করেছো, তা আমি কোনোদিনও ভুলতে পারবো না। তুমি আমার বাচ্চাকে বাঁচিয়েছো। আমি যদি তোমার কোনো কাজে আসতে পারি তাহলে আমি নিজেকে ভাগ্যবান মনে করব। তারপরে বরুণ আবার এগিয়ে চলল সেই বলের পিছু পিছু। চলতে চলতে সে একটা খরগোশ দেখতে পেল। খরগোশটিকে একটি সাপ তাড়া করেছে। বরুণ কুমার তা দেখে সেই সাপটিকে সেখান থেকে তাড়িয়ে দিল। খরগোশটা তখন বলল, আজ তুমি আমার প্রাণ বাঁচিয়েছো রাজকুমার। আমি যদি তোমার কোনো কাজে লাগতে পারি তাহলে আমি আমাকে ধন্য বলে মনে করব। তারপরে রাজকুমার সেই খরগোশের কাছ থেকে বিদায় নিয়ে চলতে শুরু করলো। বরুণ এবার জঙ্গল পার হয়ে নীল নদীর পাশ থেকে চলতে শুরু করলো। এমন সময় সে দেখতে পেল নদীর পাড়ে একটা কচ্ছপ উল্টে পড়ে আছে, আর সেই কচ্ছপটি চিৎকার করছে, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমি সোজা হতে পারছি না, আমি জলে যেতে চাই, আমাকে বাঁচাও, আমাকে জলে ছেড়ে দাও। তখন বরুণ কুমার সেই কচ্ছপটিকে সোজা করে জলে ছেড়ে দিল। তারপর কচ্ছপটি বলল, আজকে তুমি আমাকে সাহায্য করলে, আমি যদি তোমাকে সাহায্য করতে পারি তাহলে আমার নিজেকে খুব ভালো লাগবে। তারপরে বরুণ সেখান থেকে আবার বলের পিছু পিছু ঘোড়ায় চড়ে চলতে লাগলো। চলতে চলতে সে একটা গভীর জঙ্গলের ভিতরে চলে এলো। সেখানে এসে দেখলো একটা কুঁড়েঘর দুলছে। কে বলে দুলছে? তখন সেই কুঁড়েঘরের কাছে এসে সেই বলটা মিলিয়ে গেল। আর এইরকমভাবে কুঁড়েঘরটি দুলছে দেখে তখন বরুণ কুমার বলল, ছোট্ট কুঁড়েঘর, ছোট্ট কুঁড়েঘর, তুমি আর দুলো না, আমার দিকে মুখ করে আর বনের দিকে পিছন করে তুমি দাঁড়িয়ে থাকো। তখন কুঁড়েঘরটা তার দিকে মুখ রেখে থেমে রইল। বরুণ ঘরে ঢুকে দেখলো এক ডাইনি বুড়ি বসে আছে। ডাইনি বুড়ির বরুণকে দেখে তার দয়া হলো। বলল, তুমি ভীষণ বিপদের মুখে পা বাড়িয়েছো বাবা। বুড়িমা, আমি খুব ক্লান্ত, আমাকে সাহায্য করো বুড়িমা, আমাকে ঠান্ডা জল দিয়ে আমাকে স্নান করাও, আমাকে পেট ভরে খেতে দাও, নাহলে আমি মারা যাব। তারপরে ডাইনি বুড়ি তাকে ঠান্ডা জলে স্নান করালো, খেতে দিল আর বিছানা পেতে দিল। ঘুম থেকে উঠে বরুণ বলল, আমি আমার বউকে খুঁজতে বের হয়েছি বুড়িমা। আমি জানি তোমার বউ কোথায় আছে। সমুদ্রের তীরে ওই জঙ্গলের মধ্যে একটা দৈত্য বাস করে। সে তোমার বউকে চুরি করে নিয়ে গেছে। ওই দৈত্যটা একরকম অমর বলতে পারো। পরিরাজ তার সঙ্গে যুদ্ধে হেরে যাচ্ছে, কারণ তার প্রাণটা সূঁচের মধ্যে রাখা আছে, আর ওই সূঁচটা একটা ডিমের ভিতর, আর সেই ডিমটা একটা হাঁসের পেটের ভিতর, আর সেই হাঁসটা একটা খরগোশের পেটের ভিতর, আর সেই খরগোশটা একটা পাথরের বাস্কের ভিতরে লুকিয়ে আছে, আর সেই বাস্কটা একটা গাছের আগায় লুকানো রাখা আছে। সেই সূঁচটা ভেঙে দিলেই দৈত্য মারা যাবে। দৈত্য সবসময় সেই গাছটা পাহারা দিচ্ছে। তবে আমি একটা রাস্তা বলে দিচ্ছি তোমাকে, সেই রাস্তা দিয়ে সোজা চলে যেতে পারবে। ডাইনির কাছ থেকে বিদায় নিয়ে বরুণ সেই রাস্তা ধরে চলতে শুরু করলো। সেখানে গিয়ে দেখতে পেল একটা লম্বা গাছ, কিন্তু দৈত্য তখন নেই। গাছটা খুব লম্বা, তার উপরের ডালে বাস্কটা রাখা আছে। বরুণের পক্ষে তা নামিয়ে আনা অসম্ভব। হতাশায় বরুণের মন ভরে গেল। এমন সময় সে দেখতে পেল একটা ভাল্লুক ছুটে আসছে। ভাল্লুকটা এসেই দাঁত দিয়ে গাছের শিকড় কাটতে লাগলো। তখন দেখতে দেখতে সেই গাছটা ধপাস করে মাটিতে পড়ে গেল, আর সেই পাথরের বাস্কটা ছিটকে ভেঙে পড়ল। তার ভিতর থেকে বেরিয়ে এলো একটা খরগোশ। তারপর আরও একটা খরগোশ কোথা থেকে ছুটে এসে সেই খরগোশের পেটটা চিড়ে ফেলল। অমনি সেই পেটের ভিতর থেকে একটা হাঁস বেরিয়ে এসে উড়ে গেল আকাশে। কিন্তু চোখের পলকে কোথা থেকে একটা ঈগল এসে সেই হাঁসটাকে ঠোক্কর মারল, আর সেই হাঁসের পেট থেকে ডিমটা বার হয়ে সমুদ্রের জলে পড়ে গেল। এবার হতাশায় বরুণের মন দুঃখে ভরে উঠল।
সময় বরুণ দেখতে পেল একটা কচ্ছপ জল থেকে সেই ডিমটাকে মুখে করে নিয়ে আসছে। আনন্দে বরুণ দৌড়ে গিয়ে সেই ডিমটাকে ভেঙে ফেলল আর তার ভিতর থেকে সোঁসটাকে বার করলো। ওদিকে দৈত্যের টনক নড়েছে, সাঁ সাঁ করে দৈত্য উড়ে আসছে। বরুণ চট করে বড় সোঁসটা হাতে নিয়ে প্রাণপণে বাঁধাতে লাগলো। সেই সঙ্গে সঙ্গে দৈত্য করতে লাগলো। দেখতে না দেখতেই বরুণ সোঁসটাকে ভেঙে দু টুকরো করে ফেললো আর দৈত্য ধপাস করে মাটিতে পড়ে গেল। আর ওখানেই দৈত্য মারা গেল। জঙ্গল পথে আসার সময় এই ভাল্লুক, খরগোশ, ঈগল পাখি আর কচ্ছপ এদের প্রাণ বাঁচিয়েছিল বরুণ। তাই কৃতজ্ঞতা স্বরূপ এরা এসে সাহায্য করে গেল। তারপর চলতে চলতে গিয়ে দৈত্যপুরীতে গিয়ে পৌঁছলো বরুণ কুমার। সেখানে গিয়ে দেখলো প্রাসাদের চারিদিকে নীরব নিঝুম। ভিতরে ঢুকে গেল বরুণ। দেখলো বন্দিনী পরী রাজকন্যা মলিন মুখে বসে আছে। এখন সে আর পাখির রূপে নেই। বরুণকে দেখে রাজকন্যা আনন্দে চেঁচিয়ে উঠল, কি গো, তুমি এসেছো? তারপর পরী রাজকন্যা বরুণকে নিয়ে গেল তার বাবার কাছে। পরী রাজকন্যার বাবাকে সমস্ত ঘটনা বলা হলো, কিভাবে সে দৈত্যকে মেরেছিল। শুনে পরী রাজকন্যার বাবা বলল, সত্যি তুমি মানুষ হয়ে এত বীরত্বের কাজ করেছো, তার জন্য আমি খুবই গর্বিত। তুমি খুবই ক্লান্ত, কিছুদিন এখানে বিশ্রাম করো, তারপরে পরী রাজকন্যাকে নিয়ে তুমি নিজের দেশে চলে যেও। তারপর পরীর দেশে বরুণ কুমার আর পরী রাজকুমারী কিছুদিন থাকলো। তারপরে একদিন শ্বশুরমশাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে বরুণ কুমার ঘোড়ায় চড়ল, পিছনে বসলো পরী রাজকুমারী। তারপরে তারা নিজের দেশের দিকে ফিরে চলল। বরুণ কুমার ও রাজকুমারী যখন রাজ্যে ফিরল তখন মহারাজ তাদের দেখে অত্যন্ত খুশি হলো। তারপরে রাজামশাই আর তার 3 ছেলে আর 3 বৌমাকে নিয়ে সুখে দিন কাটাতে লাগলো।